আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা। 4 মাস পর করোনায় শনাক্ত রোগী হাজারের নিচে, মারা গেছে আরও 25 জন। ডেঙ্গুর প্রকোপ কমলেও বেড়েছে ভাইরাসজনিত জ্বর। অবশেষে বিমানবন্দরে প্রস্তুত আরটি-পিসিআর ল্যাব। রাতে পরীক্ষামূলক হলেও দুদিনের মধ্যেই শুরু হচ্ছে প্রবাসীদের টেস্ট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু। আগামী বছর পদ্মা সেতু সহ 3 মেগা প্রকল্প উদ্বোধন, জানিয়েছেন ওবায়দুল কাদের। দর্শক, শিরোনাম শুনছিলেন, বিস্তারিত সংবাদে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের দেয়া সুযোগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশি ও আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা দেশে এবং বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট করছে তারা দেশের স্বাধীনতার বিশ্বাস করে না, তারা দেশের জনগণের শত্রু। শেখ হাসিনা বলেছেন, কেউই যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনীতি ভোগের জন্য নয়, আত্মত্যাগের জন্য। তিনি বলেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া কখনো জনগণের কল্যাণের কথা ভাবেননি। তারা ক্ষমতাকে ভোগ এবং দ্রুত অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করতেন। জিয়ার ক্ষেত্রে হয়েছে, তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়েছে। তারা ক্ষমতাটাকে ভোগের জায়গা বানিয়েছে, ক্ষমতাটাকে তারা তাদের নিজেদের ভাগ্য গড়ার জায়গা বানিয়েছে। আর আমাদের কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্য গড়া, বাঙালির ভাগ্য গড়া, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়া। আমাদের প্রবাসী যারা, তারা কিন্তু বাংলাদেশে এখন বিনিয়োগ করতে পারেন। শুধু এই আমেরিকান করবে তা না, আপনারা যারা প্রবাসী আমেরিকানরা আছেন তারা যতদূর পারেন বাংলাদেশে তাদের জন্য বিনিয়োগ করতে আমরা আরও অনেক বেশি প্রণোদনা দিয়ে থাকি, অনেক বেশি সুযোগ দিচ্ছি। আর আমরা আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী টিকা প্রাপ্তিতে ধনী দরিদ্র বৈষম্য হ্রাসে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। প্যাট্রিক দি কস্টার রিপোর্ট। বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে জাতিসংঘে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি বলেন, মিয়ানমারকে অবশ্যই তার নাগরিকদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশে তাদের সাময়িক অবস্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে কিছু সংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আমরা ভাষান্তরে স্থানান্তর করেছি। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। বাংলায় দেয়া দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে করোনার টিকা প্রাপ্তিতে বৈষম্য বাড়ছে বলে উল্লেখ করেন। এ সময় সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। লক্ষ লক্ষ মানুষকে টিকা থেকে দূরে রেখে কখনোই টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। আমরা পুরোপুরি নিরাপদও থাকতে পারবো না। কোভিডের কারণে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল সরঞ্জামাদি ও সেবা, ইন্টারনেটের সুযোগ সুবিধার সহজলভ্যতা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগে জাতিসংঘকে অংশীদারিত্ব ও প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শিশু তহবিলের তথ্য অনুযায়ী করোনাকালে আংশিক বা পুরো বিদ্যালয় বন্ধের কারণে বিশ্বের প্রায় অর্ধেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন আয়ের দেশগুলোর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর দূর শিক্ষণে অংশগ্রহণের সক্ষমতা ও প্রযুক্তি না থাকায় ভর্তি, সাক্ষরতার হার ইত্যাদি অর্জনগুলো হুমকির মুখে পড়েছে।
করোনার কারণে প্রতিকূল অবস্থার মধ্যেও বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নজিরবিহীন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছি। ৭৫-এর ১৫ই আগস্ট পরিবারের সবাইকে হারানোর মর্মস্পর্শী চিত্র তুলে ধরে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশার কথা জানান। আমাদের পরিবার, আত্মীয় স্বজন সহ 18 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যতদিন বেঁচে থাকব, মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে আমি উৎসর্গ করেছি। মানুষের জন্য কাজ করে যাব। Of the General Assembly, I wish to thank প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি। Prime Minister of the People's Republic of করোনা, ডেঙ্গু ও ফ্লু প্রসঙ্গ। দেশে করোনা একদিনে আরও 25 জনের মৃত্যু হচ্ছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 818 জন। 4 মাসের বেশি সময় পর দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নামল। এর আগে একদিনে হাজারের কম রোগী শনাক্ত হয়েছিল 17 মে 698 জন। শুক্রবারের তুলনায় শনিবার মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কমেছে। আগের 24 ঘন্টায় মারা যায় 31 জন আর রোগী শনাক্ত হয় 1233 জন। গত 24 ঘন্টায় 17,818 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 4.59%। এর টানা 5 দিন শনাক্তের হার 5%-এর নিচে থাকলেও দেশে এ পর্যন্ত করোনা রোগী 15,50,371 জন এবং মারা গিয়েছেন 27,393 জন। বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের করোনা সংক্রমণের খবর সোশ্যাল মিডিয়ায় প্রচার হলেও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন এসব খবরের সত্যতা পাওয়া যায়নি। তিনি বলেন, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি হয়নি। রাজধানী শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী নভেম্বরের শুরুতে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেব, কোনো দ্বিধা করব না। এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমনভাবে উদ্ভব হয়নি। যদি কোথাও হয় নিশ্চয়ই আমরা ব্যবস্থা। ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কমে গেলেও শিশুদের মধ্যে বেড়েছে ভাইরাসজনিত জ্বর, ঠান্ডা, কাশি ও নিউমোনিয়া। শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদ জানান, আবহাওয়া পরিবর্তনের ফলে এ ধরনের রোগ বেড়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য এই ইউনিট। এখানেই ভর্তি রয়েছে ডেঙ্গুতে আক্রান্ত কম বয়সী শিশুরাই বেশি। ডেঙ্গুর তাৎক্ষণিক চিকিৎসায় সন্তুষ্ট রোগীর আত্মীয় স্বজনরা। সে স্কুলে বসে বমি করছে 2 বার, পরে রাতে আমরা ডেঙ্গু পজিটিভ পাইছি। আইসিইউতে ছিল 19 তারিখ থেকে এখানে, পরে 2 দিন আগে এখানে শিফট করছে। এখানে ডেঙ্গু মানে ভয়াবহ অবস্থা ছিল। এখন আমার বাচ্চার আল্লাহর রহমতে আর 3 দিন ধরে জ্বর আসে না। তারপর আজকে ওনারা রাখছে, অবজারভেশনে রাখছে, কালকে ছুটি দিবে আর কি। এই হাসপাতালেরই অন্য ইউনিটে চিকিৎসা চলছে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি সহ ভাইরাসজনিত রোগের। তবে এই ইউনিটের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টির কথা তুলে ধরেন স্বজনরা। এই সিজন পাল্টাইতেছে, এই কারণে হঠাৎ করে ঠান্ডা লাগছে। ওই ঠান্ডাটা যে রয়েছে, খাওয়াইলে যে কাশলে তো বমি করে এই যে সমস্যাটা এটা রয়েছে, যে কান্নাকাটি করে। আমরা ব্যক্তিগত হসপিটালে থেকে আসছি, 700 টাকা বেড ভাড়া থেকে অনেক ভালো থেকে আসছি। সরকারি হিসাবে এটা আমাদের উপর জুলুম হয়ে যায়। ডেঙ্গু রোগীর কিছুটা চাপ কমলেও ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানান বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক। ডেঙ্গুর যে ট্রেন্ডটা আছে তা কিন্তু একটু কমে যাচ্ছে। আউটডোরও কিন্তু লাস্ট 24 আওয়ার্সে 2 জন ভর্তি হয়, আর আইসিইউতে আছে 5 জন। আগে ছিল গত পর্যন্ত 8 জন ছিল। সেই হিসেবে কিন্তু ডেঙ্গু রোগীটা কিছুটা কমে আসছে। আপনার সর্দি, কাশি, জ্বর আছে এবং বাচ্চারা কিন্তু এফেক্ট হচ্ছে, বেশিরভাগ বাচ্চারা এফেক্ট হচ্ছে। ঠান্ডা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদ। এক বাসা হলে সবাই হইতে থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার বাচ্চাদেরকে সাধারণ সর্দি, কাশি, জ্বরের যে চিকিৎসা আছে বা পরামর্শ আছে সেটা ফলো করবেন। বেশি করে পানি খাওয়াবেন, বেশি তরল খাবার খেতে দিবেন, গাটা মুছে দিবেন, নাকটা পরিষ্কার রাখবেন। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RT-PCR ল্যাবে রাতে পরীক্ষামূলকভাবে করোনা টেস্ট শুরু হচ্ছে। সচেতনতা যাচাইয়ে শুরুতে বিমানবন্দরের 100 কর্মীকে টেস্ট করানো হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, সকল প্রক্রিয়া শেষে বিমানবন্দরের করোনা টেস্ট করে প্রবাসীদের বিদেশ গমনে 2 দিন সময় লাগতে পারে। SMRF এর রিপোর্ট। অপেক্ষা ফুরোচ্ছে আরব আমিরাত প্রবাসীদের। দেশটির বেঁধে দেওয়া সময়ের মধ্যে করোনা টেস্টের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে RT-PCR ল্যাব। ল্যাবের বায়োসিকিউরিটি সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার নেতৃত্বে একটি কারিগরি টিম। করোনা পরীক্ষার জন্য ল্যাবগুলো এখন প্রস্তুত বলে জানান অতিরিক্ত মহাপরিচালক। এখন শুধুমাত্র কিছু ফাইন টিউনিংয়ের কাজ আছে, যেটা আমাদের মনিটরিং কমিটি, ল্যাবের মনিটরিং কমিটি একটা আছে, তারা বলেছে সেই ফাইন টিউনিং কাজগুলো করবে। এবং আজকে থেকেই যারা এয়ারপোর্টে কাজ করেন তাদের মধ্যে থেকে 100 জনের নমুনা সংগ্রহ করে সেই নমুনাটা পরীক্ষা করা এবং একেবারে MIS এর রিপোর্টে যেভাবে যাবে সেই টেস্টটা আজকে তারা রান করবে। 100টা টেস্ট তারা করবে এই যে সক্ষমতাটা পুনরায় যাচাই করবার জন্য। তিনি জানান, সিভিল এভিয়েশনের চাহিদার দ্বিগুণ রিপোর্ট জমা দিতে সক্ষম ল্যাবগুলো। চাহিদা ছিল, এভিয়েশন জানিয়েছিল যে একসাথে 800 রিপোর্ট দিতে পারলেও হবে, কিন্তু এখানে ক্যাপাসিটি আমি বলবো যে প্রায় দ্বিগুণের কাছাকাছি। 1403 ঘন্টায় 1452 জনের পরীক্ষা করে তারা রিপোর্ট দিতে পারবে। করোনা পরীক্ষা শুরু ও এর ব্যয় নিয়েও কথা বলেন অধ্যাপক নাসিমা সুলতানা। পরীক্ষার ফিটা সবার জন্যই খুবই কনসিডারেবল হবে, বা আমি বলবো যে যাত্রীদের জন্য এটা যেন কোনোভাবেই বার্ডেন না হয়, কারণ যাত্রীরা একবার টেস্ট করে আসবে, সেই বিষয়টা আমরা বারবার প্রতিষ্ঠানদের বলেছি যে এয়ারলাইন্সকে খবর দিবে, তারা তাদের ফ্লাইট শিডিউল দিবে, আমাদের এভিয়েশন এখানে শিডিউল ঠিক করবে। এগুলো করতে যতটুকু আমি শুনলাম যে আর 2 দিন সময় লাগবে যাত্রী যাওয়ার জন্য। SM আরিফ, MyTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। 17,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়েছে, শেষ হবে 2026 সালের মধ্যে, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর উত্তরার ধৌর এলাকায় এক্সপ্রেসওয়ের স্ট্যাটিক লোড টেস্টের পাইলট পাইলিং কাজের উদ্বোধন করে তিনি একথা জানান। আগামী বছর পদ্মা সেতু সহ 3 মেগা প্রকল্প উদ্বোধনের কথাও জানান ওবায়দুল কাদের। রাকিব হাসানের রিপোর্ট। যানজট নিরসনে রাজধানীর বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত নির্মাণ করা হচ্ছে ঢাকার দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের স্ট্যাটিক লোড টেস্টের পাইলট পাইলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এয়ারপোর্ট আবদুল্লাপুর দৌড় আশুলিয়া জিরাবো বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 16,901 কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয় হবে 16,900 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ দেবে জিওবি হচ্ছে 5,951 কোটি টাকা এবং প্রকল্প সাহায্য 10,950 কোটি টাকা। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকল্পের লোন চুক্তি সম্পন্ন হবে জানিয়ে 2026 সালে প্রকল্পের কাজ শেষ করার কথা জানান সেতুমন্ত্রী। খুব শীঘ্রই ERD এবং চায়নার এক্সিম ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পন্ন হবে এবং 2026 সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আগামী বছরে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো উদ্বোধনের কথা জানিয়ে প্রকল্পের কাজে শতভাগ স্বচ্ছতার দাবি করেন ওবায়দুল কাদের। আগামী বছর ইনশাল্লাহ জুনের মধ্যেই আমরা পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। যতগুলো মেগা প্রজেক্ট শুরু হয়েছে বাংলাদেশে, আমি পরিষ্কার বলে দিতে চাই যে শতভাগ স্বচ্ছতা এবং সততার সঙ্গে এই কাজগুলো নির্মাণ প্রক্রিয়া আমরা সম্পন্ন করছি, এখানে কোনো নয়-ছয়ের সুযোগ নেই। রাকিব হাসান, MyTV, ঢাকা।
দেশ ভয়াবহ দুঃসময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দুঃসময় শুধু সংবাদ মাধ্যমে নয়, এই দুঃসময় শুধু বিএনপিতে নয়, এই দুঃসময় পুরো জাতির। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জবরদখল করে ক্ষমতা ধরে রেখেছে। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। শিউলি রোজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিক নেতারা ডিজিটাল সিকিউরিটি আইনে আটক সাংবাদিক, লেখক ও অ্যাক্টিভিস্টদের মুক্তি ও মামলা থেকে অব্যাহতির দাবির পাশাপাশি 11 সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের সমালোচনা করেন। আমরা রাজপথে নেমে এই মত প্রকাশ করতে চাই, এক দফা এক দাবি, জালেম তুই কবে যাবি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার জবরদখল করে ক্ষমতা ধরে রেখেছে। প্রশাসন দলীয়করণ করা হয়েছে। এই যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারকে দিয়ে জাতীয় সব প্রতিষ্ঠান একের পর এক ধ্বংস করা হচ্ছে। দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না, একজন রাজনীতিবিদকে তারা শিক্ষক হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে যত অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোনা যাচ্ছে যে সরকার যেটা হবে ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। অনেক কথা হচ্ছে। আমি আজকেই দেখলাম কিছুক্ষণ আগে যে আমাদের 52 জন বিশিষ্ট বুদ্ধিজীবী তারা একটা আইন প্রণয়ন করতে বলেছেন নির্বাচন কমিশনের। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। সৌদি আরবের সাথে শীঘ্রই বিনিয়োগ সহযোগিতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি বলেন, বিনিয়োগে আগ্রহী সৌদি সরকার। আগামী 28-29 নভেম্বর বিনিয়োগ কনফারেন্সে থাকার ইচ্ছা প্রকাশ করেছে দেশটির প্রতিনিধিরা। সালমান এফ রহমান জানান, সৌদি বাণিজ্য মন্ত্রীর সাথে বাণিজ্য বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটা তারা খুবই কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে এবং আসলেই তারা মনে করে যে এখন বাংলাদেশের সাথে অনেক সম্ভাবনা রয়েছে এবং তারা আমাদের সাথে বিনিয়োগ, শুধু বিনিয়োগ না, ট্রেড অলসো, বাণিজ্য, তারপর ওদের ডেভেলপমেন্টে আমরা কিভাবে পার্টিসিপেট করতে পারি ওটা নিয়েও আমাদের কথা হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় গাড়ি চালালে এক্সট্রা চার্জ দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে এক পদযাত্রায় তিনি এই ঘোষণা দেন। মেয়র বলেন, রাজধানীতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে গেছে। রাস্তায় বের হলে গাড়ি আর গাড়ি, এসব গাড়ির জন্য যানজটের মাত্রা বাড়ছে। এবার গ্রাম বাংলার খবর। ভৈরব রেলওয়ে থানায় 4 বছরে ট্রেনে কাটা পড়ে নারী পুরুষ সহ 410 জনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। ভৈরব টঙ্গী, ভৈরব সরারচর রেলপথে এসব 410 মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, চলন্ত ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণ সহ যাত্রী ও পথচারীদের অসাবধানতাই দুর্ঘটনার কারণ। আর দুর্ঘটনা রোধে মাইকিং সহ যাত্রীদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ শাহনুরের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা। ভৈরব টঙ্গী 70 কিলোমিটার ও ভৈরব সরারচর পর্যন্ত 19 কিলোমিটার রেলপথ ভৈরব রেলওয়ে থানাধীন। এই রেলপথে 2017 সালে ট্রেনে কাটা পড়ে মারা যায় 99 জন, 2018 সালে 120 জন, 2019 সালে 92 জন, 2020 সালে 55 জন এবং 2021 সালের আগস্ট পর্যন্ত 44 জন নিহত হয়েছেন। চলতি বছর সহ গত 5 বছরে মৃতের সংখ্যা নারী পুরুষ সহ 410 জন।
এ পর্যন্ত মারা গেছেন চলন্ত অবস্থায় ট্রেনে ওঠানামা, অসতর্ক অবস্থায় রেলপথ পারাপার, ট্রেনের ছাদে ভ্রমণ, 2 বগির সংযোগস্থলে বসে যাতায়াত সহ ট্রেনের দরজায় ঝুলন্ত অবস্থায় যাতায়াতকালে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। আমরা অনেক সময় দেখি আমাদের এলাকাতে ট্রেন চলতে সময় মৃত্যুর ঝুঁকিও নিয়ে এখান থেকে নামে ট্রেন থেকে। অনেক যাত্রী তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেক যাত্রী আমরা ট্রেনের নিচে কাটা পড়ে অকালে প্রাণ জ্বালাচ্ছে। রেল স্টেশন ওভারব্রিজ থাকা সত্ত্বেও তারা ওভারব্রিজ ব্যবহার করে না। এছাড়াও রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে সেলফি তোলা কিংবা অন্যমনস্ক হয়ে মোবাইলে কথা বলতে গিয়েও ট্রেনের নিচে কাটা পড়ে অনেক পথচারীদের প্রাণহানি ঘটেছে। হাইটা যাইবো আর মোবাইলে কথা বলবে কিন্তু এর মুহূর্তে পাশের দিকে টেনে পড়ে তার খবর থাকে। মোবাইল ফোন করতে করতে এদিকে যা বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে। কয়েকদিন আগে একটা লোকের ট্যাঙ্ক গেছে গা। 2 নম্বর লাইনে যারা কথা বলতেছে মোবাইলে, তখন 2 নম্বর লাইনে যে ট্রেন আইছে তারা লক্ষ্য করে না, দুজনে বাড়ি খায়, দুজনে মারা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ করলেও যাত্রী সাধারণ তা মানছেন না। দুর্ঘটনা প্রতিরোধে যাত্রী সাধারণকে আমরা সবসময় ওভারব্রিজ ব্যবহার করতে বলি, কারণ এক প্ল্যাটফর্ম থেকে আর প্ল্যাটফর্মে পার হওয়ার জন্য যাত্রী সাধারণ রেল লাইনের উপর পার হওয়ার সময় অনেক সময় দুর্ঘটনা প্রতিরিত হয়। এ সকল মৃত্যুর ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় 92টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে 92টি অপমৃত্যু মামলা থেকে কয়েকটি হত্যা মামলা রুজু করা হয়। ট্রেনের ছাদে এবং ইঞ্জিনে যাতে লোক না ওঠে সে ব্যাপারে সবাইকে সতর্ক করি, যারা ওঠে তাদেরকে দিতে করে আইনের আমলে নিয়ে আসি। ঝুঁকিপূর্ণ রেল ভ্রমণে বিরত থাকা ও সাবধানতা অবলম্বনের মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিউলি রোজা, মাই টিভি। এবার আমাদের কৃষি। প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়াতে ভালো ফলন হয়েছে সবজির, তবে উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। এতে হতাশ কৃষকরা, আর এই সুযোগে লাভবান হচ্ছে ফড়িয়া ব্যাপারীরা। তবে স্থানীয় খুচরা বাজারে বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে সবজি। আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন মোবালিক করিম। অনুকূল আবহাওয়া এবং মাটির কারণে কুষ্টিয়াতে প্রায় সব ধরনের সবজির আবাদ হয়, ফলনও হয় বেশ। এবছর ফলন ভালো হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বাজারেতে তো নিয়ে গেলে তো আমরা ঠিক মতন দাম পাইনি, সস্তা ধরে দিয়েছে। এমন দিন আছে যে আমাদের মাল নেচ্ছেই না। পাইকারি বাজার থেকে মাত্র 9 কিলোমিটার দূরে খুচরা বাজারে একই সবজি কেজি প্রতি 25 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। বেগুন কিনলাম 35 টাকা কেজি, ওল কিনলাম 25 টাকা কেজি, কাঁচামরিচ 45 টাকা কেজি। কিন্তু বাজার বর্তমানে এখানেও যা, ঢাকাতেও তাই, ব্যবসায় তো লাভ হচ্ছে না। ঝাড় আমরা কিনলাম 40, 42, 45, বিক্রি 50। এই ফাঁকে লাভবান হচ্ছেন এক শ্রেণীর ফড়িয়া ব্যাপারী। অভিযোগ উঠেছে সঠিকভাবে বাজার মনিটরিং না হয় এই দশা। আমরা কুষ্টিয়ার বাজারে সবজি এনে একদম মরে গেলাম। পেঁপি 3-4 টাকা কেজি, আরও তো পাইকারি বিক্রি হচ্ছে। এখন আমরা খাবো কি? মনে করেন আমার তো সবই লস। এই কর্মকর্তা বলছেন নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য বা আধিপত্য, এটা আমরা অনেক ক্ষেত্রে কমায় নিয়ে আসছি, যার কারণে কৃষকরা তাদের পণ্যের মূল্য কিন্তু অনেকটাই পাচ্ছে। তো এইটা যতটুকু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা আরও কমাইয়ে নিয়ে আসবো আগামী দিনে আশা করতেছি, এবং এই লক্ষ্যে আমার অধিদপ্তর সার্বক্ষণিক কাজ করতেছে। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মদিনে পাবনার সুজানগর পৌরসভা উপজেলা পরিষদের উদ্যোগে তার নামে পৌর এলাকার একটি সড়কের নামকরণ এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সকালে সড়কের নাম ফলক উন্মোচন করেন স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে আরেকটি সড়কের নাম ফলক উন্মোচন করেন। উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, সুজানগরের পৌর মেয়র রেজাউল করিম রেজা সহ স্থানীয় মুক্তিযোদ্ধা নেতারা। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা। 4 মাস পর করোনায় শনাক্ত রোগী হাজারের নিচে, মারা গেছে আরও 25 জন। ডেঙ্গুর প্রকোপ কমলেও বেড়েছে ভাইরাসজনিত জ্বর।
অবশেষে বিমানবন্দরে প্রস্তুত আরটি-পিসিআর ল্যাব। রাতে পরীক্ষামূলক হলেও দুদিনের মধ্যেই শুরু হচ্ছে প্রবাসীদের টেস্ট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু। আগামী বছর পদ্মা সেতু সহ 3 মেগা প্রকল্প উদ্বোধন, জানিয়েছেন ওবায়দুল কাদের। অবশেষে কানাডা ও চীনের বন্দি বিনিময়ে প্রত্যেক দেশই মুক্তি দিয়েছে আটক প্রতিপক্ষের 2 জনকে। এবং একমাত্র টেস্টে আফগানদের বিপক্ষে 3 উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।